দেখ, তাহলে সূচিচিত্র ক্যামেরা, আমরা অ্যাকচুয়ালি ক্যামেরা দেখে এসেছি যেগুলো দিয়ে ছবি তোলা হয়। আসলে সেই ক্যামেরা কিন্তু সূচিছিদ্র ক্যামেরার উপর ভিত্তি করেই তৈরি। কারণ আমরা লেন্সকে ওই সামনে আনা বা লেন্সটাকে পিছনে টানা করে ছবিটাকে একটা অ্যাডজাস্টমেন্ট আমরা করি, যেটা অনেকেই ক্যামেরাতে দেখেছিস। কখনো লেন্সটাকে ফোকাস দৈর্ঘ্য বাড়ানো বা ফোকাস দৈর্ঘ্য কমানো হয়। এই ফোকাস দৈর্ঘ্যের হ্রাস এবং বৃদ্ধি ঘটিয়ে নিখুঁত ছবি তোলার একটা প্রচেষ্টা আমরা প্রায় লক্ষ্য করে থাকি। ক্যামেরা অনেকেই দেখেছিস, তাই না? তো এই যে সূচিছিদ্র ক্যামেরা বলছি, আসলে এটা কিভাবে গঠন করেন, একটা কাঠের বাক্স, তাতে আলকাতরা লাগানো থাকে যাতে বাইরের আলো ভেতরে প্রবেশ করতে না পারে। এক প্রান্তে কী করা থাকে, একটা কাঁচ লাগানো থাকে, আর অপর প্রান্তে একটা ছিদ্র, কিন্তু ছিদ্রটা থাকে সূক্ষ্ম। সূক্ষ্ম কেন না, যাতে একটি মাত্র আলোক রশ্মি ওই ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। তাতে করে ওই আমাদের সূচিচিত্র ক্যামেরায় যে প্রতিকৃতি তৈরি হয় সেটা যেন স্পষ্ট হয়। মানে একটা রশ্মি প্রবেশ করলে প্রতিকৃতি গঠনটা হবে স্পষ্ট, আর একাধিক রশ্মি যদি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে প্রতিকৃতি হবে অস্পষ্ট। কেন না, একাধিক আলোক রশ্মি প্রবেশ করছে, একটা রশ্মি একটাই প্রতিকৃতি। যখনই একাধিক রশ্মি প্রবেশ করে তখন একাধিক প্রতিকৃতি গঠিত হয়। তো একসঙ্গে একাধিক প্রতিকৃতি যদি গঠিত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিকৃতি কি হবে, স্পষ্ট কি অস্পষ্ট? অস্পষ্ট হয়। যে কারণে ছিদ্রটা কি হওয়া দরকার, সূক্ষ্ম হওয়া দরকার। হলো। এখন ওই যে আলোক শিখা যদি সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র থেকে দূরে রাখা হয় তাহলে প্রকৃতি কি হবে, ছোট। বোঝা গেল বিষয়টা? আলোক উৎসকে সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র থেকে দূরে রাখা হলো, সেক্ষেত্রে প্রতিকৃতি, যে গঠিত প্রতিকৃতি, তার প্রকৃতি কি হবে বললাম, ছোট হবে বলেছি। এরপর আলোক রশ্মিকে বা আলোক শিখাকে যদি ছিদ্রের কাছে নিয়ে আসা হয় তাহলে প্রতিকৃতির প্রকৃতি হবে বড় হয়েছে। এরপর আলোক উৎসের জায়গাটা ফিক্সড, কিন্তু বিন্দু থেকে যে পর্দা মানে কাঁচের যে দূরত্ব, যে প্রতিফলক তল, সেটাও যদি বৃদ্ধি করা হয় তাহলে প্রতিকৃতি হবে ছোট কি বড়? হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে প্রতিকৃতি হবে বড়। দূরত্ব যত বাড়ছে প্রতিকৃতি হবে তত বড়। এরপর আলোক উৎসটা ফিক্সড এবং বিন্দু থেকে পর্দার দূরত্ব যদি কমানো হয় তাহলে প্রতিকৃতি হবে ছোট। বোঝা গেল? এবং সূক্ষ্ম ও ওই ছিদ্রগুলো যদি সূক্ষ্ম এবং বড় করা হয় তাহলে সূক্ষ্ম ছিদ্রের সুবিধা অসুবিধা আমরা পেয়ে এসেছি। সুবিধা বলতে কি, স্পষ্ট প্রতিকৃতি গঠিত হয়, আর ছিদ্র যদি বড় হয় তাহলে গঠিত প্রতিকৃতি হবে অস্পষ্ট। কারণ একাধিক আলোক রশ্মি প্রবেশ করে একাধিক বা অসংখ্য প্রতিকৃতি একসঙ্গে গঠিত হয় বা তৈরি হয়। হলো। চলে আসবো আমরা আলো প্রতিফলন। আসলে এই যে প্রতিফলনের সূত্রগুলো আসলে কি কি, আলোক রশ্মির যে প্রতিফলনের সূত্র, আসলে আলোক রশ্মির বা আলোর প্রতিফলনের সূত্র কিন্তু দুটো। আলোর প্রতিফলনের সূত্র হলো দুটো। কি কি না, এক নম্বর সূত্র আমরা যদি বলি, আপতিত আলোক রশ্মি হয়েছে। আপতিত আলোক রশ্মি যে যে প্রতিফলক তলের উপর যে রশ্মি এসে পড়ছে তাকে আমরা আপতিত রশ্মি বলি, এবং সেই প্রতিফলক তল থেকে ওই রশ্মি আবার পুনরায় যে প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে তাকে আমরা প্রতিফলিত রশ্মি বলি। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তল একই সমতলে অবস্থান করে। 2 নম্বর কি, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান পরস্পর সমান হয়। হয়েছে। তাহলে একটা বিভেদ তল, ধর এই যে একটি তল, এই তলের উপর কোনো একটা আলোক রশ্মি এসে আপতিত হচ্ছে, মানে পড়ছে এই তলের উপর, এবং ওই তল থেকে বা বিভেদ তল থেকে আলোক রশ্মিটা আবার প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে। তাহলে যে বিন্দুতে এসে পড়ছে বিভেদ তলের উপর তাকে আপতন বিন্দু বলি,
এবং আলোক রশ্মি যে তলের উপর আপতিত হচ্ছে তাকে আমরা বিভেদ তল বলছি। বিভেদ তলের উপর যে আলোক রশ্মি এসে পৌঁছাচ্ছে বা বিন্দুতে এসে পড়ছে বা মিলিত হচ্ছে তাকে আমরা আপতিত আলোক রশ্মি বলি। এবং সেই বিভেদ তলের আপতন বিন্দু থেকে আপতিত রশ্মি প্রথম মাধ্যমে যখন ফিরে যায় তখন আমরা তাকে বলি প্রতিফলিত রশ্মি। হলো, এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে যে আপতন বিন্দু আমরা বলেছি সেখানে প্রতিফলক তলের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। বোঝা গেল? এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ। হয়েছে? এবং অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান পরস্পর কি বলেছিলাম? সমান বলেছিলাম। কোন ক্ষেত্রে যদি বলা হয় যে আপতন কোণের মানটা 30 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিফলন কোণের মানটা কত হবে? 30 ডিগ্রি। যদি কোনো ক্ষেত্রে বলা হয় যে আপতন কোণের মান 60 ডিগ্রি তাহলে সেক্ষেত্রে প্রতিফলন কোণের মানটা হবে 60 ডিগ্রি। হলো, এখন এই যে আলোর যে প্রতিফলনের ঘটনাগুলো ঘটে সেটা প্রতিফলক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে দুটো ভাগে একে ভাগ করা যায়। প্রকৃতির মানে প্রতিফলক বা বিভেদ তল যেটা বলছি, বিভেদ তলের প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিফলন সাধারণত দুই প্রকারের হয়। একটা নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন বলতে কি না, যে প্রতিফলক তল যদি মসৃণ প্রকৃতির হয়, হয়েছে, সেই মসৃণ তলের উপর আপতিত রশ্মি, অবশ্যই যে রশ্মিগুলো এসে পড়ে সেগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। তাহলে একটা নির্দিষ্ট অভিমুখে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বিভেদ তলের উপর পড়ছে। যেহেতু বিভেদ তলটা বলেছি মসৃণ তল, তলটা হচ্ছে মসৃণ, তাহলে মসৃণ তল মানে কি হবে? সমান্তরাল রশ্মিগুচ্ছ আকারে একটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হবে। বোঝা গেল? তাকে আমরা বলছি নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন বলতে তলটা হবে অমসৃণ প্রকৃতি, বিভেদ তলটা হবে অমসৃণ। এই তল যদি অমসৃণ প্রকৃতির হয় তাহলে আপতিত রশ্মিগুচ্ছ কিন্তু সমান্তরাল। তলটা যেমনই হোক প্রতি ক্ষেত্রে আপতিত আলোক রশ্মি কিন্তু সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যেহেতু তলটা মসৃণ প্রকৃতির তাই একটা নির্দিষ্ট দিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ আকারে প্রতিফলিত হয়, তা প্রথম মাধ্যমে ফিরে যায়। কিন্তু তলের প্রকৃতি যদি অমসৃণ হয় সেক্ষেত্রে ওই বিভেদ তলের উপর আপতিত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, মানে নির্দিষ্ট দিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ আকারে প্রতিফলিত হয় না। এই বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হচ্ছে বলে একে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলে থাকি। বোঝা গেল? ধর একটা কাঁচের টুকরো যদি পড়ে থাকে, তারপরে যখন আলোক রশ্মি এসে পড়ে প্রতিফলিত হয়, একটা নির্দিষ্ট দিকের ব্যক্তিরাই কিন্তু সেই বস্তুটিকে দেখতে পায়। সবাই কিন্তু সমানভাবে ওটাকে দেখতে পায় না। দেখবে একটা আয়না নিয়ে যদি কারো চোখে আমরা ওই আলোটা ফেলার একটা চেষ্টা করে থাকি, সবাই কিন্তু পায় না। জাস্ট যার দিকে আমরা আলোটা ফেলতে চাইছি কেবলমাত্র সে বা তার খুব কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরাই দেখতে পায়, সবাই কিন্তু পায় না। আর অমসৃণ তলযুক্ত কোনো বস্তু যেদিকেই দাঁড়িয়ে থাকুক না কেন, হয়েছে, সমস্ত দিক থেকে বস্তুটাকে কিন্তু পর্যবেক্ষণ করা যায়। কেন? ওই যে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ আপতিত আলোক রশ্মিগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বলেই সব দিক থেকে বস্তুটিকে প্রতিটি ব্যক্তি সমানভাবে পর্যবেক্ষণ করতে পারছে বা দেখতে পাচ্ছে। কিন্তু তলের প্রকৃতি যদি মসৃণ হয় তাহলে সেক্ষেত্রে ওই প্রতিফলিত রশ্মি গুচ্ছগুলি যেদিকে প্রতিফলিত হয়, একটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হচ্ছে, কেবলমাত্র সেই দিকের ব্যক্তির এই বস্তুটিকে পর্যবেক্ষণ করতে পারে বা দেখতে পায়। বোঝা গেল বিষয়টা? এই পর্যন্ত।
মঙ্গলবার